আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবর যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। স্কুল চলাকালীন দুই ছাত্রের মধ্যে হাতাহাতি, সহপাঠীর মারে মৃত্যু। মৃত ছাত্র 15 বছর বয়সী দশম শ্রেণীর অভিনব জালান। সাবধানীতে এই ঘটনায় উত্তেজনা। পুলিশ বারাক থেকে পুলিশ কর্মী ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। নদিয়ার মায়াপুর পুলিশ ফাঁড়িতে SI পদে কর্মরত দেবাশিস গড়াইয়ের কি কারণে মৃত্যু তা জানতে তদন্ত শুরু। হুগলি গ্রামীণ পুলিশের বিভিন্ন এলাকা থেকে টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগ আসছিল বেশ কিছুদিন ধরে। তদন্তে নেমে মোবাইল টাওয়ারের ব্যাটারি সহ 3 জনকে আটক করল গুরাব থানার পুলিশ। খোলা বাজারে 10 থেকে 15 টাকা কেজি দরে টমেটো বিক্রি হলেও দাম পাচ্ছেন না কৃষকেরা। পয়সার মুখ দেখতে ও কৃষকদের অসময়ে চাষের পরামর্শ উদ্যান পালন দপ্তরের আধিকারিকদের। আসবো বিস্তারিত খবরে। স্কুলে ক্লাস চলাকালীন সহপাঠীদের মধ্যে বচসা এবং হাতাহাতি। সেই হাতাহাতিতেই চাপদানি আর্য বিদ্যাপীঠের ক্লাস 10-এর ছাত্র 15 বছর বয়সী অভিনব জালানের মৃত্যু হয়। ঘটনায় উত্তেজনা। উঠছে প্রশ্ন, কিভাবে স্কুল চলাকালীন এমন মর্মান্তিক ঘটনা ঘটল। চাপদানিতে সহপাঠীর মারে মৃত্যু হলো ছাত্রের। মৃত ছাত্র 15 বছর বয়সী অভিনব জালান। চাপদানি আর্য বিদ্যাপীঠ স্কুলের ক্লাস 10-এর ছাত্র ছিল সে। স্কুল সূত্রে খবর, স্কুলে ক্লাস চলছিল। 1টা নাগাদ ক্লাস 10-এর সহপাঠীদের মধ্যে মারামারি বাঁধে। অভিযোগ, তখনই অভিনবর বুকে ঘুষি মারে এক সহপাঠী। সে লুটিয়ে পড়ে যায়। তড়িঘড়ি স্কুলের শিক্ষক এবং স্থানীয় বাসিন্দারা তাকে টোটোতে চাপিয়ে গৌরহাটি SI হাসপাতালে নিয়ে যায়। তৎক্ষণাৎ চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে ভদ্রেশ্বর থানার পুলিশ। স্কুলের প্রধান শিক্ষক জানান, তিনি ঘটনার সময় স্কুলে ছিলেন না, মাধ্যমিক পরীক্ষার জন্য অন্য স্কুলে গিয়েছিলেন। খবর পেয়ে তিনি হাসপাতালে চলে আসেন। স্কুলের একই ক্লাসের 2 ছেলের মধ্যে মারামারি হয়েছে। চাপদানি পুরসভার 3 নম্বর ওয়ার্ডে ওই বিদ্যালয়। সেই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান কাউন্সিলরের স্বামী বিক্রম গুপ্তা জানান, স্কুলের মধ্যে মারামারি হয়েছে, এক ছাত্র অজ্ঞান হয়ে গিয়েছে। এমনটা জানতে পেরেই টোটোতে চাপিয়ে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। 5 নম্বর ওয়ার্ডে বাড়ি মৃত ছাত্র অভিনব জালানের। সেই ওয়ার্ডের কাউন্সিলর বিক্রম সাউ জানান, খুবই মর্মান্তিক ঘটনা। 6 মাস আগে ওই ছাত্রের দিদি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এবার এই ছাত্রের মৃত্যু হলো। মৃত ছাত্রের বাবার অভিযোগ, শিক্ষকদের সামনে কি করে ছাত্ররা মারামারি করে। তার আরও অভিযোগ, স্কুলে কোনো পড়াশোনা হয় না। ছেলের মৃত্যুর জন্য যে বা যারা দায়ী তাদের উপযুক্ত শাস্তি চান তিনি। ঘটনার পর থেকে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে। সামাল দিতে উপস্থিত হয় চন্দননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনুন। দেখছি টিচাররা বাইরে দাঁড়িয়ে আছে, তো টিচার আমাকে বলছে কি অ্যাম্বুলেন্সে আপনি ব্যবস্থা করে দিন, একটা ছেলে শরীর খারাপ হয়ে গেছে, কন্ডিশন খারাপ আছে। তো আমি ছেলেকে বাইরে থেকে নামিয়ে তারপরে অ্যাম্বুলেন্সকে ফোন করলাম। অ্যাম্বুলেন্স কলকাতা গেছিল, অ্যাম্বুলেন্স ছিল না। তারপরে সঙ্গে সঙ্গে টিচারদেরকে বললাম কি আপনারা টোটো থেকে নিয়ে আপনারা SI চলুন। SI যখন নিয়ে আমি আসছি, টিচাররা ছিলেন তখন, ডক্টর চেক করেছেন, ECG করেছেন। ECG করার পরে দেখলাম কি ছেলেটা মানে শেষ, বাঁচিনি, ডেড করে গেছে। এই স্টুডেন্টের মধ্যে হয়েছে মারামারি, আর নিজের মধ্যে মারামারি হয়েছে। সে ক্লাস 10-এ পড়ে, যার সঙ্গে হয়েছে সে ক্লাস 10-এই পড়ে। যে মারা গন্ডগোল না এটা জানি না, নিজের মধ্যে কিছু হয়, স্টুডেন্ট নিজের মধ্যে হয়েছে এটা। সেটা যখন আসলাম দেখলাম কি কন্ডিশন খারাপ আছে, তাহলে আমি টোটো দেখলাম অ্যাম্বুলেন্স পাচ্ছি না, তাহলে টোটো থেকে আমি নিয়ে আসলাম। শ্বাসকষ্ট হ্যাঁ হচ্ছিল, শ্বাসকষ্ট ছিল।
তাহলে আমি দুটো টিচারকে নিয়ে এসআই ঢুকলাম। এসআই যখন ঢুকছি, ডক্টর যখন চেক করলেন, চেক করার পরে বলছেন কি না সেটা এক্সপায়ার করে গেছে। ওটা ইসিজি করেছেন ওনারা। কোথায় লেগেছে বা কি কারণে? বলো বুকে লেগেছে। দুটো স্টুডেন্ট, দুজন না তিনজন মারামারি করেছে, নিজের মধ্যে স্টুডেন্ট ছিল, মারামারি করেছে, এটা টিচাররা বলছে। খবর পেলাম, আমি এসআই হসপিটালে এলাম, এসে দেখছি এরকম কন্ডিশন, এরকম কথাবার্তা যে এরকম করে স্কুলে নিজেদের মধ্যে মারামারি করে এরকম একটা বাচ্চাকে দুষ্ট করে জান গাবিয়ে দিল। যা যে কেউ এর মধ্যে ভুল করেছে, যে হোক, এদেরকে শাস্তি হোক, এটাই। ফ্যামিলি মানে বাবা কি করেন? ওনার বাবা ওয়ার্ডে থাকেন, মিলের মনে চাকরি করেন। আর ওনার 6 মাস আগে ওনার একটা মেয়ে ছিল, সে স্টকে মারা গেছে মাঠে যখন মর্নিং ওয়াক করতে গেছিল। ওনার দুটো, একটা ছেলে একটা মেয়ে ছিল। আজকে এই ছেলেকে এরকম 6 মাস আগে দিদি মারা গেছে। কি নাম ছিল তার? দিদির নামটা বলতে পারছি না, ওনার দিদি। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার আমতা নতুন রাস্তায় প্লাস্টিকের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক এলাকায়। দমকলের 6টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, অগ্নিকাণ্ডের কারণ অজানা। হাওড়ার আমতা নতুন রাস্তায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। এদিন রাত 12টা নাগাদ আগুন লাগে ওই প্লাস্টিক কারখানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 6টি ইঞ্জিন। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন আমতা পঞ্চায়েত সমিতির সভাপতি জয়শ্রী বাগ, আমতার বিডিও এবং গ্রাম পঞ্চায়েত প্রধান মল্লিকা সাউ সহ বিশিষ্টজনেরা। তবে কেন এই অগ্নিকাণ্ডের ঘটনা তার শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। গোপালের ছবি ও 700 টাকা নিয়ে চন্দননগরের কৌশানী হয়েছিল নিখোঁজ। এদিন তাকে উদ্ধার করা হয় মায়াপুরের ইস্কন থেকে। নিখোঁজ ছাত্রী উদ্ধার মায়াপুর থেকে। পুলিশ সূত্রে খবর, ট্রেন ধরে মায়াপুরে চলে গিয়েছিল কৌশানী। বাড়ির থেকে 700 টাকা ও গোপালের একটি ছবি নিয়ে গিয়েছিল। মায়াপুরে ইস্কনে গিয়ে ঘোরাঘুরি করছিল। ওখানে তাকে দেখে সন্দেহ হয় নিরাপত্তা রক্ষীদের। এরপর ভিডিও কলে বাড়িতে কথা বলে ওই ছাত্রীকে আনতে চন্দননগর থেকে পরিবারের লোকজন রওনা দিয়েছে মায়াপুরে। সকালবেলা স্কুল যাওয়ার জন্য ডাকাডাকি হচ্ছে, উঠলো না, বললো আজকে স্কুল যাব না, স্কুলে এখন ক্লাস হচ্ছে না ভালো, আমি ওই জন্য পরে যাবো, স্কুলে অন্যদিন যাবো। আমি বললাম যে দেখ, যা স্কুলে যা, এখন রিভিশন হচ্ছে, রিভিশনগুলো তো দরকার। তো কিছুতে উঠলো না, শুয়ে রইলো। ওর বাবা বললো ঠিক আছে, ও যদি আজকে স্কুল না যায়, আজকে ও স্কুল টাইম পেরিয়ে যাওয়ার পর আমি ওর বই খাতা সব ফেলে দেবো, ওকে আর পড়াশোনা করতে হবে না। এইটুকুই কথাবার্তা। উঠলোও না, গেলও না, শক্ত হয়ে মানে কেউ টেনে তুলতে পারছে না, শুয়েই রইল। তারপরে 11টার সময় উঠলো, উঠে বাথরুমে ঢুকেছে, বেরোচ্ছেও না। সেই 11টা নাগাদ বাথরুমে ঢুকেছে, 3টের সময় বেরিয়ে খাওয়া দাওয়া করলো। ওই কুকুরটাকে নিয়ে বাইরে হাঁটতে গেল, হেঁটে এসে কুকুরটাকে রেখে একটা, ওটাও অর্ডিনারি জামা, সেটাকেই পরছে। বললাম কি রে, আবার জামা কামা ছাড়ছিস? বললো যে এই চান করার সময় জামা ছাড়া হয়নি, তাই এখন জামাটা ছেড়ে কাঁচা জামা পরছে। ঠিক আছে। এবারে আমাদের যে কাজ করে বাইরে বাসন মাজছিল, আমি দাঁড়িয়েছিলাম যে সে চলে গেলে তালা চাবি দেবো, বলে তুমি শুয়ে পড়ো না, আমি তালা চাবি দিয়ে দেবো। আমি বললাম না তোকে ভরসা নেই, আমি তালা চাবি দিয়েই শোবো। বলে সে চলে গেল, আমি তালা চাবি দিয়ে, আমি তো মনে কি চলছে জানি না, আমি ওইখানে চাবি থাকে, চাবির জায়গায় চাবি রেখেছি। চাবি রেখে আমি গিয়ে একটু শুয়েছি, চোখটাও হয়তো লেগে গেছিলো, দরজাটা ভেজানো ছিল। ও আস্তে করে হাঁসকলটা টেনে দিয়ে ও খুলে বেরিয়ে চলে গেছে। আমার ছেলের একটা চিঠি আসে, ছেলে চিঠিটা নিতে নিচে নামলো, মা কি ও ঘর তোর খুলে রেখে তুমি ঘুমাচ্ছ? বোন কোথায়? বললাম বোন তো পাশের ঘরেই আছে। বললো যে কই বোন নেই। বললাম তাহলে কোথায় গেল? বলে এই দেখো দরজা খোলা। বলে দরজা খোলা কোথায় গেলো? ও তো একা বেরোয় না, ওকে আমরা স্কুলেও দিয়ে আসি, টিউশন দেয়, সেও আমরাই নিয়ে আসি, একা কোথাও ছাড়া হয় না। অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। ASI পদে নদিয়ার মায়াপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশ কর্মীর ঝুলন্ত মৃতদেহ পুলিশ ব্যারাকে উদ্ধার হওয়ায় চাঞ্চল্য।
আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ, তদন্তে পুলিশ। পুলিশ ব্যারাক থেকে পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নদিয়ার মায়াপুর পুলিশ ফাঁড়ির কর্মী ছিলেন ওই মৃত পুলিশ কর্মী। মৃত পুলিশ কর্মী দেবাশিস গড়াই এএসআই পদে কর্মরত ছিলেন। এদিন সকালে ওই পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় পুলিশ ব্যারাক থেকে। মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তবে কেন এই পুলিশ কর্মী আত্মহত্যা করলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে আদৌ আত্মহত্যা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য, তার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই পুলিশ কর্মীর দেহ উদ্ধারের পর খবর দেওয়া হয়েছে তার পরিবারকে। শোকের ছায়া পুলিশ মহলে। নদিয়া থেকে সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। হুগলি গ্রামীণ পুলিশের বিভিন্ন এলাকা থেকে টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগ আসছিল বেশ কিছুদিন ধরে। তদন্তে নেমে মোবাইল টাওয়ারের ব্যাটারি সহ 3 জনকে আটক করল গুরাব থানার পুলিশ। খোলা বাজারে 10 থেকে 15 টাকা কেজি দরে টমেটো বিক্রি হলেও দাম পাচ্ছেন না কৃষকেরা। পয়সার মুখ দেখতে ও কৃষকদের অসময়ে চাষের পরামর্শ উদ্যান পালন দপ্তরের আধিকারিকদের। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। বিরতির পর ফিরে এলাম খবরে। নানান বিষয়ে প্রতারণার দায়ে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মানস রায় ও তার ছেলেকে গ্রেপ্তার করল দুর্গাপুর থানার পুলিশ।
আর্থিক প্রতারণার অভিযোগ গ্রেফতার দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মানস রায়। গ্রেফতার করা হলো তার ছেলে অভ্রনীল রায়কেও। দুর্গাপুর থানার পুলিশ এই দুজনকে নির্দিষ্ট প্রতারণার অভিযোগে গ্রেফতার করেছে। মানস রায় দুর্গাপুরের 32 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন। 2017 থেকে 2022 পর্যন্ত তিনি দুর্গাপুর নগর নিগমের বিদায়ী বোর্ডের কাউন্সিলর ছিলেন। আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি ইস্ট অভিষেক গুপ্ত জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে। এরপর তদন্ত এগোবে তার নিজস্ব ছন্দে। কখনো মোবাইল নিয়ে ইএমআই না দেওয়ার অভিযোগ, কখনো ক্রেডিট কার্ড সংক্রান্ত প্রতারণা, বিভিন্ন ফন্দি এঁটে তৃণমূলের প্রাক্তন এই কাউন্সিলর আর্থিক প্রতারণা করেছে বলে সূত্রের খবর। গোটা ঘটনায় রাজনৈতিক তোলপাড় দুর্গাপুরে। हम OLX पे गाड़ी पोस्ट किया था अपना, ठीक है। 8,40,00,000 में मेरा गाड़ी का दाम करके ये बाप बेटा दोनों मानस रॉय और अबरानील रॉय ये लोग मेरे से बात किया। 8,40,00,000 में गाड़ी का रेट फाइनल करके मेरे को 2 चेक दिया। चेक देकर गाड़ी लेकर चला गया। हम सोचा भाई काउंसलर है, भरोसा में गाड़ी दे दिया। अगला दिन चेक जा रहा है बैंक में जमा करने, चेक बाउंस। फिर इसका घर गया, दूसरा चेक दिया, दूसरा चेक भी बाउंस। ऐसे करके मेरे को 6 चेक दिया टोटल। 6 का 6 चेक बाउंस, उल्टा मेरे अकाउंट से पेनल्टी चार्ज काटा, ठीक है। कितना रुपया का चेक दिया था? 8,40,00,000, तो कभी 6 लाख, कभी 3 लाख मिलाकर दे रहा है। कितना पाते थे आप? एक्सिस बैंक, पश्चिम बंगाल ग्रामीण बैंक, SBI बैंक, बैंक ऑफ इंडिया। कितना रुपया का सौदा हुआ था? 8,40,00,000 में मेरा सौदा हुआ। इसका घर में जा रहा है, गाड़ी ले लिया था। गाड़ी लेकर चला गया। मेरा 4 नया टायर बिक्री कर दिया, बेच दिया। मेरा बैटरी गाड़ी का बिक्री कर दिया। मेरा गाड़ी को एक्सीडेंट करके रोड में फेंक के चला गया। ये इसका घर में जा रहा है, इसका वाइफ बोलता है बाड़ीते नहीं। মানুষটা একটা কেসে অ্যারেস্ট হয়েছে আসামি স্যার, ওনার ছেলেও অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, অভিযোগ একটা কেস আছে যে চিটিং ফ্রডের কেস আছে এবং ওটাতে অনেক সেকশন বগেরা আছে। তো ওটার জন্য 2 জন অ্যারেস্ট হয়েছে। ওরা এরকম কিন্তু কোনো পার্টি অ্যাফিলিয়েশন নেই ওদের কারো। যে আছে পুরানো আছে, কিন্তু এখন কারেন্টলি কোনো পার্টি অ্যাফিলিয়েশন, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই আছে। আর ওটাতে কোনো রকম পলিটিক্যাল লিঙ্ক নেই। আমি আপনাদেরকে সবাইকে এটা বলে দিই, এটা পিওরলি একটা ক্রিমিনাল ম্যাটার আছে। ওই ক্রিমিনাল ম্যাটারে 2 জন অ্যারেস্ট হয়েছে। তাদের কিন্তু কোনো রকম কোনো পলিটিক্যাল লিঙ্ক নেই। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। পূর্ববর্তী কোম্পানির সঙ্গে কাজ এবং বেতন সহ নানান দাবিতে ফের নদিয়ার কল্যাণী এমসে বিক্ষোভ অস্থায়ী কর্মচারীদের। ফের নদিয়ার কল্যাণী এমসে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। আন্দোলনকারী কর্মীদের দাবি, তারা আগের ইন্টারন্যাশনাল কোম্পানির হয়ে কাজ করবে এবং সঠিক সময়ে তাদের দিতে হবে বেতন। বর্তমানে যে কোম্পানি নিয়োগ হয়েছে তাদের হয়ে কাজ করবেন না তারা। 1 মাস হয়ে গেল, কাজ শেষে তারা বেতন পাননি বলে দাবি করছেন। এর আগেও একাধিকবার এই বিষয়ে বিক্ষোভ করলেও কোনো সুরাহা না মেলায় মঙ্গলবার দুপুর থেকে এমসের অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং এর সামনে অবস্থান বিক্ষোভে বসেন অস্থায়ী কর্মীরা। বিক্ষোভের জেরে ব্যাহত হয়ে পড়ে চিকিৎসা পরিষেবা। এদিনের এই বিক্ষোভ আন্দোলন সম্পর্কে অস্থায়ী কর্মী কি বলছেন শুনুন। আগের দিন যখন আমরা ধর্নায় বসেছি, আমরা এই জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ধর্না শুরু করেছি। তো আমাদের কাছে বারংবার ঊর্ধ্বতন কমিটি বা কর্তৃপক্ষ আমাদের কাছে বারংবার সময় চেয়েছে। আমরা তাদের সময় দিয়েছি যে আলোচনার মাধ্যমে আমাদের এই সমস্যার সমাধান করবে, কিন্তু একবারও আমাদের একটা দাবি নিয়েও বিবেচনা করা হয়নি। তাদের দাবি তারা বজায় রাখছে এবং আমাদের উপর প্রেসার ক্রিয়েট করছে তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য। আমাদের কথা একবারও তারা রাখার চেষ্টাও করেনি। তাই আবার আমরা এই জায়গায় নামতে বাধ্য হলাম। আমাদের দাবিটা হলো, যে কোম্পানি আমাদের জন্য আনা হয়েছে থার্ড পার্টি কোম্পানি, অর্থাৎ একটা প্রাইভেট কোম্পানি। আগে আমরা একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করতাম, এখন আমাদের একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে এনে তাদের আন্ডারে একটা প্রাইভেট কোম্পানিতে দেওয়া হচ্ছে, যেটা অলরেডি একটা ব্ল্যাকলিস্টেড কোম্পানি। আমরা বারংবার আগেও বলেছি। তো সেই কোম্পানিতেই আমাদের জয়েন করতে বলা যায় এবং সেই কোম্পানি আমাদের কন্টিনিউ আমাদের স্টাফদের এগেইনস্টে থ্রেট করছে, আমাদেরকে নানানভাবে ভয় দেখাচ্ছে এবং আমাদের অনেকের বিরুদ্ধে পুলিশে কমপ্লেনও করেছে। তো সেই কোম্পানিতে আমরা কোনোভাবেই জয়েন করব না। তো সেই দাবি নিয়ে আমরা এর আগেও কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা আমাদের জন্য একটা কমিটি, মানে আমাদের ফ্যাকাল্টি ডাক্তারদের একটা কমিটি তৈরি করে দিয়েছিল, তাদের সাথে আলোচনা করেছি। সমস্ত প্রমাণ আমরা জমা দিয়েছি সেই কোম্পানির বিরুদ্ধে, যা যা জোগাড় করতে পেরেছি। তারপরেও তারা সেই কোম্পানিতেই আমাদের জয়েন হতে বাধ্য করছে। নদিয়া থেকে সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। বেশ কয়েক মাস ধরে হুগলি গ্রামীণ পুলিশের কাছে অভিযোগ আসছিল বেসরকারি মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি। এদিন পুলিশ নাকা চেকিং তল্লাশির সময় ধরা পড়ে অভিযুক্তরা। ধৃতদের মধ্যে 2 জন আবার বেসরকারি মোবাইল কোম্পানির টেকনিশিয়ান।
বিগত কয়েক মাস ধরে হুগলি গ্রামীণ পুলিশের গুরাফ, ধনিয়াখালী, পান্ডুয়া, পোলবা, হরিপাল সহ পূর্ব বর্ধমানের জামালপুর ও মেমারি থানা এলাকা থেকে একের পর এক বেসরকারি মোবাইল ফোনের টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগ আসছিল। আর সেই মামলায় গ্রামীণ পুলিশের উদ্যোগে বিভিন্ন থানায় বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্ত শুরু হয়। এরপরই গুরাফ থানার আধিকারিক বাপি হালদারের নেতৃত্বে সেই দল কয়েকদিন আগে চালক সহ একটি গাড়ি আটক করে। সেই গাড়িতেই উদ্ধার হয় ব্যাটারিগুলি। বুধবার গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি সাংবাদিক বৈঠক করে জানান, প্রতি ব্যাটারির দাম প্রায় ৮০,০০০ টাকা। ব্যাটারিগুলিকে ভেঙে ফেলা হয়েছে। ওই চালককে জিজ্ঞাসাবাদ করেই আরো ৪ জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে ৩ জনের বাড়ি তারকেশ্বর, একজনের পান্ডুয়া এবং আরেকজনের বাড়ি ঝাড়গ্রামে। তাৎপর্যপূর্ণভাবে ধৃতদের মধ্যে ২ জন বেসরকারি মোবাইল কোম্পানির টেকনিশিয়ান রয়েছে। ডিএসপি জানান, ব্যাটারিগুলি সঠিক পদ্ধতিতে খুলে বের করতে না পারলে বিস্ফোরণ ঘটত, তাই টেকনিশিয়ানরা ওই কাজে সাহায্য করত। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হলে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। তদন্তের স্বার্থে ধৃতদের নাম প্রকাশ করেনি পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার জাল কতদূর বিস্তৃত তা জানার চেষ্টা করছে তদন্তকারী পুলিশ আধিকারিকরা। মোবাইল ফোনের টাওয়ার থাকে, সেই টাওয়ারগুলি যে ব্যাটারি দ্বারা চালিত হয় সেই ব্যাটারিগুলি চুরি হতে থাকে। এর মধ্যে গুরাব থানাতে 3টি কেস, দাঁতপুরে 2টি, পোলবা, ধনেখালী, পান্ডুয়া, বলাগড়, জামালপুর, মেমারি এবং হরিপালে 1টি করে কেস রিপোর্ট হয়। এই টাওয়ারের ব্যাটারিগুলির এক একটি মূল্য প্রায় ৮০,০০০ টাকা করে। এই চুরির ফলে জেলা পুলিশের উদ্বেগ তৈরি হয়, এত কেন চুরি হচ্ছে। এরপর আমাদের জেলার এসপি সাহেবের নির্দেশ মতো প্রত্যেক থানায় এই টাওয়ারের ব্যাটারি চুরির গ্যাংকে ক্র্যাক করার জন্য বিশেষ দল তৈরি করা হয়। এই বিশেষ দলগুলি প্রত্যেক থানায় কিভাবে চুরি হয়েছে, কোন রাস্তা দিয়ে গেছে ইত্যাদি সিসিটিভি দেখে দেখে শনাক্ত করার চেষ্টা করে। রাত্রিবেলায় ওই এলাকার কোন মোবাইল বেজেছিল, ব্যবহৃত হয়েছিল স্পেশাল প্রোটেকশন গ্রুপ থেকে তারও। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। নাবালিকাকে যৌন নিগ্রহ ও শারীরিক নির্যাতনের মামলায় আসামিকে 5 বছরের হাজতবাস ও ৫,০০০ টাকা জরিমানার নির্দেশ আরামবাগ মহকুমা আদালতের পক্সো স্পেশাল কোর্টের বিচারকের। এক নাবালিকাকে যৌন নিগ্রহ ও শারীরিক নির্যাতনের মামলায় আসামিকে 5 বছরের হাজতবাস ও ৫,০০০ টাকা জরিমানার নির্দেশ দিলেন বিচারক। বুধবার আরামবাগ মহকুমা আদালতের পক্সো স্পেশাল কোর্টের বিচারক এই নির্দেশ দেন। পাশাপাশি জরিমানার টাকা অনাদায়ে আরও 1 মাসের হাজতবাসের কথা জানান। জানা যায়, সাজাপ্রাপ্ত ওই আসামির নাম বিজয় ঘটক। সে খানাকুলের একটি বেসরকারি চাইল্ড হোমে থাকতো, আর ওই হোমেতেই কয়েকজন নাবালিকাও থাকতো। 2015 সালে চুচুড়া চাইল্ড ওয়েলফেয়ার লাইনের পক্ষ থেকে খানাকুল থানায় বিজয় ঘটকের বিরুদ্ধে ওই হোমে থাকা এক নাবালিকাকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করা হয়। এরপরই ওই হোম থেকে পালিয়ে যায় বিজয়। 2016 সালের আগস্ট মাসে পুলিশ তাকে দক্ষিণ 24 পরগনা থেকে গ্রেফতার করে। সেই থেকে বিজয় জেলেই ছিল। এরপর মামলা চলাকালীন 20 জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এদিন সেই সাজা ঘোষণা করা হয়। আইনজীবীরা জানিয়েছেন, যথোপযুক্ত তথ্য প্রমাণের অভাবে বিজয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সঠিকভাবে প্রমাণ করা যায়নি। তাই এদিন বিচারক তাকে সর্বোচ্চ 5 বছরের সাজা দিয়েছেন। অফিসিয়ালি ওখানে এসেছিলেন। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে হোমটা ছিল সম্পূর্ণ বেসরকারি, এই খানাকুল থানার অধীনে এই রাধানগর। ওই ওখানে এখন উনি যে লাইসেন্স নিয়ে এই হোমটা চালাতেন, উনি এখানে থাকতেন না। ওই মাসে 1 দিন কি 2 দিন এসে থাকতেন, বাকিটা একেবারে অরক্ষিত অবস্থায়, গার্জেনবিহীন অবস্থায় চলত। গভর্নমেন্ট টাকা দিত, খাওয়া দাওয়া হ্যান ত্যান এইসব ব্যাপারে, কিন্তু এই অবস্থায় এখন যেহেতু অভিভাবকহীন এবং ওটা 2 স্টোরে, মানে 2 তলা বাড়ি, তার নিচে তলায় যে কামরাগুলোতে এই নাবালিকা মেয়েদের রাখা হতো, মানে 6-7 জন ছিল, তো তার মধ্যে একজন এই ভিজি, এর উপরে টার্গেট করে এই আসামি ওই যে 14/5/2015 তারিখে যে এফআইআর হলো,
সেই এফআইআর আগে থাকতে এই ঘটনাগুলো ঘটছে। রেপ থেকে আরম্ভ করে অশালীন সমস্ত কাজ ওই ছেলেটি করতো এই মেয়েটাকে টার্গেট করে। তো পরবর্তীকালে সেটা যেহেতু এটা উচিত ছিল ওই চন্দনা ঘটক বলে ওই হোমের যিনি লাইসেন্স নিয়ে চালাচ্ছিলেন ওনার উচিত ছিল যে এটাকে গভর্নমেন্টের কাছে বা পুলিশের কাছে ইনফরমেশন দেওয়া যে এই হোমের ভিতরে এরকম একটা জঘন্যতম কাজ চলছে, কিন্তু উনি সেটাকে বাইপাস করে যে কোনো স্বার্থী হোক নিজের স্বার্থে কি দুর্নাম হয়, ওনার কলকাতায় আর একটা হোম আছে আর সেই কারণে উনি ব্যাপারটাকে চেপে গেছিলেন। আজকে আদালত কি হলো? আদালতে তারপরে ওই ঘটনার পর সাক্ষী সাবুত হলো, যেটুকু যা এভিডেন্স পাওয়া গেল মোট 20 জন সাক্ষী হয়েছে, এটা 2 জন আইও ছিলেন। তা এই ছেলেটি যখন এই ঘটনাগুলো জানাজানি হয়ে গেল তখন এ হোম ছেড়ে পালিয়ে গেল, যে একে পরবর্তীকালে সাউথ 24 পরগনা থেকে পুলিশ সেকেন্ড আইও যিনি আছেন শ্যামলবাবু উনি অ্যারেস্ট করে নিয়ে এসেছিলেন। তারপর এটা চলছে আজ পর্যন্ত। ওটা হচ্ছে অ্যারেস্ট করেছিল আপনার 16 সালের 8 মাসে, সেই থেকে এই কাস্টডিতে ছিল। আজকে তার সাজা ঘোষণা হলো। তা পক্সো অ্যাক্টের পক্সো অ্যাক্টে এই সাজাটা উনি দিয়েছেন। বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। খোলা বাজারে 10 থেকে 15 টাকা কেজি দরে টমেটো বিক্রি হলেও দাম পাচ্ছেন না কৃষকেরা। পয়সার মুখ দেখতে ও কৃষকদের অসময়ে চাষের পরামর্শ উদ্যান পালন দপ্তরের আধিকারিকদের। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা অফিসে কিংবা আড্ডায় চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। কেক পেস্ট্রি চেনা অচেনা খুঁজে পাওয়া নতুন ঠিকানা ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর, জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি চেনা অচেনা খুঁজে পাওয়া নতুন ঠিকানা ডো অ্যাজ ইউ লাইক, চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ইংরেজি মাধ্যম স্কুল দিশা পাবলিক স্কুল প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আপনার সন্তানকে সুন্দরভাবে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শী করে গড়ে তুলতে এখানেই আসুন। দিশা পাবলিক স্কুল, ব্যান্ডেল, নিউ কাজিরাঙ্গা। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভর্তি চলছে। প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত 24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থা। প্রত্যেক ক্লাসরুমে সিসি ক্যামেরা সহ সব রকম সুবন্দোবস্ত আছে। দিশা পাবলিক স্কুলে ক্যারাটে, নৃত্য, যোগা, অঙ্কন, ব্যান্ড পড়াশোনার পাশাপাশি আমরা শিখিয়ে থাকি। দিশা পাবলিক স্কুল, নিউ কাজিরাঙ্গা, ব্যান্ড। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof.
Yes, think about Pothshathi, Hooghly. বিরতির পর ফিরে এলাম খবরে। কুম্ভ সহ নানান বিষয়ে রাজ্য সরকারকে আক্রমণ শানান প্রাক্তন সাংসদ অর্জুন সিং। পূজা, কালী পুজো, লক্ষ্মী পুজো, ছট পুজো করতে দেয় না, যারা ভগবান কৃষ্ণ পুজো করতে দিচ্ছে না, কালী মূর্তি ভেঙে দিচ্ছে, দুর্গা ঠাকুর মূর্তি ভেঙে দিচ্ছে, যারা সরস্বতী পুজোতে পুলিশকে দিয়ে ভোট করাতে হয়, তারা মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলছেন। মমতা ব্যানার্জি ব্রাহ্মণ নিজেকে বলছেন, আমার সন্দেহ আছে উনি ব্রাহ্মণ আছেন কি না আছেন। কারণ কোনো ব্রাহ্মণ যদি থাকে তাহলে এই শব্দ উচ্চারণ করতে পারবে না কি কুম্ভর মানেটা কি হয়। যদি উনি বলে দিতে পারেন তাহলে আমরা মেনে নেব কি উনি সত্যি ব্রাহ্মণ আছেন। আরে উনি পদত্যাগ কতবার করবেন? উনি পদত্যাগ করবেন না, ভাইপোর জন্যই তো পদত্যাগ করছেন না। উনি দেহত্যাগ করবেন, পদত্যাগ কোনোদিন করবেন না। দাদা, বিধানসভায় এই প্রথম যে বাজেটের কথা না বলে সেখানে বলা হচ্ছে ধর্মের কথা, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেমন একদিকে বলছেন তিনি দাবি করছেন তিনি হিন্দু, অপরদিকে বাইরে শুভেন্দু অধিকারীও সেই সনাতনী কথা বলছেন। এই দৃশ্য এখনো পর্যন্ত বিধানসভার ইতিহাসে দেখা যায়নি, কি বলবেন? তা বিধানসভার ইতিহাসে তো মমতা ব্যানার্জি নিজেই বলেছেন কি যে গরু দুধ দেয় তার লাত্তি সহ্য করতে হয়। বিধানসভায় দাঁড়িয়ে এতে নবান্নতে বসে তিনি রাজনৈতিক কথা বলেন। তিনি বলেন মুসলমানরা ঈদের সময় নামাজ, রমজানের সময় কোনো বদমাশি করে না। আর সারা পৃথিবীতে রমজানের সময় কত লোক কতলেআম হয়, আর রমজান মাসটাই এরা কিভাবে কতলেআম করেছে, নিজের ভাইকে মেরেছে। আজকে মনে পড়ছে ভারতবর্ষে এই পশ্চিমবাংলাকে দেখে কি অরঙ্গজেব এখানে বসে রাজত্ব করছে। যেরকম অরঙ্গজেব যে টর্চার চেম্বার বানিয়েছিল ভারতবর্ষের মধ্যে, সেরকম আজকে মমতা ব্যানার্জি বাংলাকে টর্চার চেম্বার বানিয়ে দিয়েছেন, যেখানে সনাতনী হিন্দুদের উপরে যত অত্যাচার করার সেটা উনি করে যাচ্ছেন। আচ্ছা অন্য জায়গায় ছেড়ে দিন না, আপনার এই সোদপুরেই তো ওই পুজোর সময় একটা হয়েছিল, পদপিষ্ট হয়ে কত লোক মারা গেছিল, তার নামে এফআইআর হয়েছিল ওখানকার যে যারা এমএলএ সাহেব যিনি এইসব করিয়েছিলেন। কাকে বলছেন? আজকে যেখানে লক্ষ লক্ষ ক্যামেরা স্যাটেলাইট দিয়ে কন্ট্রোল হচ্ছে, যেখানে কোটি কোটি একটা মানুষকে আটকিয়ে দেখে দিন তো মমতা ব্যানার্জিকে মৃত্যু কুম্ভে আর যেতে হবে না। মমতা ব্যানার্জি সত্যি যদি ব্রাহ্মণ থাকে, যদি সত্যি ওনার জ্ঞান থাকে, তাহলে এই মৃত্যু কুম্ভ উনি বলেছেন তো উনি পশ্চিমবাংলা একজন বাঙালি সনাতন হিন্দুকে আটকিয়ে দেন তো আমি যা বলবেন তাই মেনে নেব। একজনকে আটকাতে পারবো না। যত মৃত্যু কুম্ভ বলছেন তত ট্রেনে জায়গা পাওয়া যাচ্ছে না। রাস্তায় 7 ঘন্টা 8 ঘন্টা 2 ঘন্টার জায়গা 7 ঘন্টা 8 ঘন্টা যেতে হচ্ছে। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে নিজেদের আধুনিক দাবি করলেও চিন্তা ভাবনায় সেই এখনো প্রাচীন বর্বরতার ছাপ দেখা গেল। ডাস্টবিন থেকে সদ্যজাত শিশুকন্যার দেহ মুখে করে রাস্তায় কুকুর। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দোষীদের চিহ্নিতকরণের চেষ্টায় পুলিশ। কুকুর মুখে করে নিয়ে যাচ্ছে সদ্যজাত শিশুকে। এই বিষয়টি লক্ষ্য করে ভয়ে আতঙ্কে শিউরে উঠল রাস্তায় চলতে থাকা মানুষজন। তারপর কুকুরকে তাড়া করতেই রাস্তার উপরে ফেলে চলে যায় সদ্যজাত শিশুটিকে। স্থানীয় মানুষজন সামনে গিয়ে দেখতে পান সদ্যজাত শিশুটি কন্যা সন্তান মৃত অবস্থায় রয়েছে। বুধবার রানীগঞ্জের স্কুল মোড় সংলগ্ন রাজপাড়া যাওয়ার রাস্তায় এই বিষয় লক্ষ্য করে হতচকিত হয়ে পড়ে পথ চলতি মানুষ থেকে স্থানীয় বাসিন্দারা। এভাবে কেউ নিজের সদ্যজাত শিশু কন্যাকে ফেলে দিতে পারে তা দেখে ছিচি করছে স্থানীয় মানুষজন। অনেকেই দাবি করছেন কেউ নিজের লজ্জা লুকানোর জন্য শিশু কন্যাটিকে ফেলে দিয়েছে রাস্তার ধারের ডাস্টবিনে। আবার কেউ দাবি করছেন কন্যা সন্তান হয়েছে তো তাই দায় মুক্ত হতে চাইছে। অনেকের আবার দাবি ওই এলাকায় দুটি হাসপাতাল আর নার্সিং হোম রয়েছে, সেখানে কোনো সদ্যজাত শিশু মৃত অবস্থায় ভূমিষ্ঠ হওয়ার পর তার পরিবার পরিজন ফেলে দিয়েছে ডাস্টবিনে। তবে এ সকল কথা বললেও প্রত্যেকেরই দাবি সদ্যজাত শিশু কন্যা হলেও তাকে সৎকার করা উচিত ছিল। তা না করে কেন এভাবে শিশু কন্যাকে ফেলে দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে রানীগঞ্জ থানার পুলিশ। মৃত সদ্যজাত শিশু কন্যাকে উদ্ধার করে নিয়ে যায়। জানা গিয়েছে শিশু কন্যার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে আসানসোল জেলা হাসপাতালে। কে বা কারা ওই শিশু কন্যাকে এখানে এরকম ভাবে ফেলে দিয়ে গিয়েছে সে বিষয়ে খোঁজ খবর শুরু করেছে পুলিশ। পুলিশ এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সত্য উদ্ঘাটনের চেষ্টা করছে। ঘটনার নিন্দা জানিয়ে কি বলছেন স্থানীয়রা শুনুন। এই বাড়ি থেকে দেখলাম
আচ্ছা, এটা কি বড় কুকুর নাকি ছোট কুকুর? বড় কুকুর, কুকুরগুলো যেখানে এখানে থাকে ওই হ্যাঁ কুকুরগুলো। হ্যাঁ, নিয়ে যে তারপরে পুলিশকে ফোন করা হলো, পুলিশ নিয়ে চলে গেল। কি মনে হচ্ছে কোথা থেকে, হসপিটাল থেকে নিয়ে না কোথা থেকে মনে কি সেটা বলতে পারবো না, কুকুরে নিয়ে এসছে ধরুন ওইটাই জানি, বুঝলেন? কি মনে হচ্ছে কেউ ফেলে দিয়েছে? সেটা বলতে পারবো না, তো কুকুরে ধরুন নিয়ে এসছে, দেখেছি যেটা সেটাই, এবারে কি করে বলবো? কি 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 ছিল, ছেলে না মেয়ে? মেয়ে ছিল, যতদূর সম্ভব তো মেয়ে ছিল। ওইটাই হতে পারে, কি মেয়েটা মেয়ে হয়েছে বলেই ফেলে দিয়েছে। এরকম মানুষ যেন মানে আর কোনোদিন মানে মা হওয়ার সুযোগই আসে না, মনে হয় আসবে না মনে হয়, এত বড় পাপ করলো যে। উদয় প্রতাপ সিংহের রিপোর্ট, LMCL নিউজ। খোলা বাজারে টমেটো 10-15 টাকা কেজি বিক্রি হলেও মাঠে চাষিরা দাম পাচ্ছেন না। গাছ থেকে টমেটো তোলার খরচ উঠছে না বলছেন চাষিরা। কৃষকদের পয়সার মুখ দেখতে অসময়ে চাষের পরামর্শ দিচ্ছেন উদ্যান পালন দপ্তর। টমেটো 1 টাকা কিলো, তোলার খরচ উঠছে না, জমিতেই শুকিয়ে নষ্ট হচ্ছে টমেটো, গাছ কেটে ফেলতে হবে বলছেন চাষিরা। অসময়ে চাষের পরামর্শ উদ্যান পালন দপ্তরের। হুগলি জেলায় টমেটো চাষ হয় 14,011 হেক্টর জমিতে। টমেটো উৎপাদন হয় প্রায় 25,000 মেট্রিক টন। বলাগড়, পান্ডুয়া, পোলবা, দাঁতপুর, চণ্ডীতলা সহ জেলার বিভিন্ন ব্লকে এখনো টমেটো গাছে টমেটো ভর্তি। হুগলির টমেটো বাংলার বাইরের রাজ্যেও যায়, তবে এখন সেই টমেটো যাচ্ছে না বলে জানান ব্যবসায়ীরা। চাষিদের মতে 1 বিঘা টমেটো চাষ করতে 25,000 টাকা খরচ হয়, অথচ টমেটো বিক্রি করে 10,000 টাকাও উঠছে না। বর্তমানে যা অবস্থা, জমিতে ফলন্ত গাছ শুকিয়ে যাচ্ছে, কারণ টমেটো তুলে বাজারে নিয়ে যাওয়ার খরচ উঠছে না টমেটো চাষিদের। টমেটোর মতো হাইব্রিড শসা 2 টাকা কিলো, সিম, মটরশুঁটি, লাউ সব সবজির পাইকারির দাম এতটাই কম যে চাষের খরচ উঠছে না। এবার শীতকালীন সবজি চাষের জন্য ভালো আবহাওয়া ছিল, ঝড় বৃষ্টিতে ক্ষতি হয়নি, যার ফলে উৎপাদন বেশি হয়েছে। জেলা উদ্যান পালন দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শুভদীপ নাথ জানান, যারা সবজি চাষ করে সারা বছর তাদের অসমের চাষে উৎসাহিত করা হচ্ছে। এছাড়া পলিহাউস তৈরি করে চাষ করার জন্য বলা হচ্ছে। এই পলিহাউসে সাবসিডি দেওয়া হচ্ছে 50%। 2 রকম পদ্ধতিতে কৃষকদের বিষয়টি বোঝানোর চেষ্টা করা হচ্ছে। খোলা মাঠে চাষ এবং আচ্ছাদনের মধ্যে চাষ, যাতে অসময়ে ফসল ফলিয়ে কৃষকরা ফসলের উপযুক্ত মূল্য পায়। কি বলা হচ্ছে শুনুন। টমেটোর ফলন বেশি আছে, কিন্তু বাজারের অবস্থা খারাপ। বাজারের দাম 1 টাকা 2 টাকা, জোর 3 টাকা, এর বেশি দাম নেই। বাজার পর্যন্ত আনা যাচ্ছে খরচ দিয়ে? বাজার পর্যন্ত আমাদের কি করে উঠবে? 40 টাকা কিলো সার কিনে, 2000 টাকা বস্তা সার কিনে, লেবার আছে, এ আছে, সব কিছু। মন্দা মানে মন্দা, বিষ খাওয়ার পয়সা হবে না। এই যে বাজারে 1 কুইন্টাল মাল এনেছি, বিষ খাওয়ার পয়সা। 20 টাকা পাল্লা, চাষির তো লস আছে, কিন্তু কিছু করার নেই। এটা কেন কেন হচ্ছে? এটা প্রোডাকশন বেশি হয়েছে নাকি? প্রোডাকশন তো চাহিদা কমে গেছে। দেখুন, মালটা আগে যে দিল্লি টিল্লি যেত, সেই গাড়িগুলো আসছে না, সেই জন্য মোটামুটি এটা গাড়ি আসছে না বাইরে। আমরা ব্যবসাদার টমেটো চাষির কাছে কিনছি 2 টাকা কিলো, আর এখানে বাজারে এসে বেচছি 1.5 টাকা কিলো, আবার 1 টাকা কিলো বেচে বাড়ি যেতে হচ্ছে। এই অবস্থা চলছে বাজারে। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর অনুষ্ঠানগুলিকে আরো সুন্দর করে তুলতে দায়িত্ব দিন আমাদের। অঙ্গীকার ও শুভেচ্ছা সহ দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন, বিবাহ সহ নানান অনুষ্ঠানগুলিতে দায়িত্ব, ভালোবাসা সহ ফুল কন্ট্রাক্টে কাজ করি আমরা, দেবনাথ ক্যাটারার। তাই তো দেরি না করে আপনার সুন্দর দিনগুলি আরো স্মৃতিমধুর করে তুলতে আমাদের সাথে যোগাযোগ করুন। দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8016975095, 8777353537। অতিথি আপনার, আপ্যায়নের দায়িত্ব আমাদের, দেবনাথ ক্যাটারার। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 72%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 ও দুপুর 1:30 মিনিটে। নমস্কার।